আসসালামু আলাইকুম। নবম শ্রেণী, দশম শ্রেণী এবং এসএসসি পরীক্ষার্থী সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের বইয়ের সাধারণ গণিত বা জেনারেল ম্যাথ বইয়ের যে 11তম অধ্যায়, সেটার নাম হচ্ছে বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত। সেটাতে আবার দুইটা অনুশীলনী আছে। এর মধ্যে 11.1 দ্বারা আজকে আমরা শুরু করব। তো সম্পূর্ণ অধ্যায়টা তোমরা যেন ভালো করে বুঝতে পারো, সেই জন্য বেশ কয়েকটা লেকচার বা ক্লাসে বিভক্ত করা হয়েছে। আজকে আমাদের কিন্তু লেকচার 1। তাইলে এরপরের লেকচারগুলো যখন আপলোড হবে তোমরা অবশ্যই সাথে সাথে দেখে নিবে এবং লিখে লিখে প্র্যাকটিস করে নিবা। ভালো করে যদি বুঝে নেওয়ার পর প্র্যাকটিস করো, তাইলেই তোমরা কিন্তু সর্বোচ্চ উপকৃত হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে আসো অনুপাত জিনিসটা কি সেটা যাওয়ার আগে আমরা একটু দেখে নিই। বাস্তব জীবনে আমাদের কিন্তু বিভিন্ন বস্তু বা বিভিন্ন সংখ্যার মধ্যে তুলনা করতে হয়, তাই না? অনেক সময় দেশের জনসংখ্যার হিসাবের সময় যে পুরুষের সংখ্যা মহিলার সংখ্যা কেমন, তারপর অনেক সময় তোমরা ক্লাসের মধ্যে তুলনা করতে পারো যে আচ্ছা একটা ক্লাসে মেয়ে শিক্ষার্থীর সংখ্যা ডাবল হচ্ছে ছেলে শিক্ষার্থীর সংখ্যা। আবার যদি বলো যে ছেলে শিক্ষার্থীর সংখ্যার অর্ধেক মেয়ে শিক্ষার্থীর সংখ্যা, এরকম বিভিন্ন বস্তুর মধ্যে আমাদের তুলনা করতে হয় এবং অনেক ধরনের গাণিতিক সমস্যা সমাধানে আমাদের অনুপাত সমানুপাতের কনসেপ্টটা ব্যবহার করতে হয় সহজে ক্যালকুলেশন করার জন্য। আচ্ছা, তাহলে বইয়ের কথাবার্তাটা বা সংজ্ঞাটা একটু পড়ে নাও। সংজ্ঞা কিন্তু মুখস্থ করা জরুরি না, বাট জিনিসটা বুঝতে পারলে তোমাদের অনেক বেশি ক্লিয়ার হবে। তাহলে দেখো এখানে কি বলছে, একই এককে, একই এককে আবার হচ্ছে সমজাতীয়, সমজাতীয় দুইটি রাশির পরিমাণের একটি অপরটির কত গুণ বা কত অংশ তা একটি ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা যায়। এই ভগ্নাংশটিকে রাশি দুইটির অনুপাত বলে। একই এককে সমজাতীয় দুইটি রাশির পরিমাণের একটা অপরটার কত গুণ বা কত অংশ। ঠিক আছে, প্রথমটা থেকে দ্বিতীয়টা যদি বড় হয় তাহলে কত গুণ, ডাবল না 3 ডাবল বা এরকম। আবার যদি ছোট হয় তাহলে কত অংশ, অর্ধেক বা 3/1 এরকম। তা একটা ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা যায়। এই ভগ্নাংশটিকে রাশি দুইটির অনুপাত বলে। এখন দেখো একটা একটা করে আমরা একটু বিশ্লেষণ করি। একই এককে হইতে হবে। একই এককে মানে কি? যেমন মনে করো মানুষের উচ্চতা, অনেকে কিন্তু উচ্চতা কত ফুট কত ইঞ্চি সেভাবে পরিমাপ করে, আবার অনেকে কত সেন্টিমিটার সেভাবে পরিমাপ করে। যেমন তোমার এক বন্ধু উচ্চতা পরিমাপ করলো 5 ফিট 4 ইঞ্চি, আরেক বন্ধু উচ্চতা পরিমাপ করলো 170 সেন্টিমিটার। তাহলে কিন্তু দুইজনেরটা দুই রকম সিস্টেমে বা দুই রকম এককে পরিমাপ করা হয়েছে, সেটা হবে না। অনুপাতের জন্য কি লাগবে? একই এককে লাগবে। একটা কিলোমিটারে আরেকটা মিটারে, তাহলে কিন্তু হবে না। একজন বলল যে আমি 1 কিলোমিটার গেছি, আরেকজন বলল যে আমি 1000 মিটার গেছি, তাহলে ওরটা মাত্র 1, ওরটা হয়ে যাচ্ছে 1000। শুনে মনে চোরে আল্লাহ কত বেশি, কিন্তু না, এই দুইটার মধ্যে ওইভাবে তুলনা করতে পারবা না। এখানে 1 আর ওইখানে 1000, এই দুইটা হবে না। যে 1 কিলোমিটার, আরেকজন বলল 1000 মিটার, দুইটা কিন্তু সমানই, কিন্তু তোমার এখানে মনে হচ্ছে 1, এখানে মনে হচ্ছে 1000। কারণ কি? ওই যে একক একই না, একক একই হওয়া লাগবে, এটাই বলছে একই এককে। আবার হইতে হবে সমজাতীয়, এক জায়গায় আছে দূরত্ব, আরেক জায়গায় আছে বয়স। যে 15 বছর, এটা তো এক জাতীয় জিনিস, বয়স কত বছর আগে সে পৃথিবীতে আসছে, আর এটা একটা দূরত্ব, দুইটা ভিন্ন জাতীয় হয়ে যাচ্ছে। এরকম হইলেও হবে না, সমজাতীয় হওয়া লাগবে। ঠিক আছে, তাহলে দুইটা রাশির পরিমাণের একটি অপরটির কত গুণ বা কত অংশ তা একটা ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা যায়। এই ভগ্নাংশটিকে রাশি দুইটির অনুপাত বলা হয়। তাহলে দেখো যদি আমাদের এমন হয় যে দুইটা রাশি, পি একটা রাশি, কিউ আরেকটা রাশি, এদের অনুপাতকে আমরা P/Q দ্বারা সূচিত করি। এটাকে আবার যদি ভগ্নাংশে লিখো তাহলে তুমি এটাকে P/Q লিখতে পারবা। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে আমাদের যে জিনিসটা, এই চিহ্নটা, অনুপাতের চিহ্নটা অনেকটা বাংলা বিসর্গের মতো, এটাকে আমরা উচ্চারণ করি হচ্ছে is/2, P/Q। আর ভগ্নাংশ লিখলে তো যে প্রথমটা চলে যাবে লবে আর পরেরটা চলে যাবে হরে। এখন তাহলে দেখো দুইটা রাশির যে অনুপাত,
প্রথম যে রাশিটা সেটাকে আমরা বলি হচ্ছে পূর্ব রাশি। প্রথম রাশিটাকে আমরা কি বলি? পূর্ব রাশি। আর দ্বিতীয় যে রাশিটা সেটাকে আমরা বলি উত্তর রাশি। মনে থাকবে? এমনিতে তো বলা হয় পূর্ব মানে আগে আছে, উত্তর মানে পরে। আমরা বলি না যে উত্তরাধিকার সূত্রে সে বিশাল সম্পত্তির মালিক হয়েছে। উত্তরাধিকার সূত্রে মানে কি? আগের প্রজন্ম অর্জন করছে, পরের প্রজন্ম সেটা পরের ওরা পেয়ে গেছে। ঠিক আছে? পরের মানে উত্তর, পরের মানে কি? উত্তর। আচ্ছা, আর পূর্ব মানে এই যে বলে না পূর্বপুরুষ, পূর্বপুরুষ মানে কি? তার বংশেরই আগে যেসব মানুষ গত হয়েছে। ঠিক আছে? তাহলে পূর্ব রাশি মানে আগেরটা, উত্তর রাশি মানে পরেরটা। প্রথমটাকে বলা হয় অনুপাতের প্রথমটাকে বলা হয় পূর্ব রাশি, আর দ্বিতীয়টাকে বলা হয় উত্তর রাশি। অনুপাত চিহ্নটাকে ইংরেজিতে কি উচ্চারণ করা হয়? ইজ টু। তাহলে কেউ যদি লিখে এইটা কি উচ্চারণ করতে হবে? 2:3। এটার উচ্চারণ হবে এরকম, 2:3। এই 2 সংখ্যা 2, আর এটা হচ্ছে এইটার উচ্চারণ হচ্ছে ইজ 2। ঠিক আছে? আর পরে 3। ওকে, তাইলে আমরা মনে রাখতে পারবো এটা হচ্ছে পূর্ব রাশি, এটা হচ্ছে উত্তর রাশি। অনুপাতকে ভগ্নাংশ লেখা যায়, লবকে লিখতে হয়, প্রথম রাশিটাকে লবে লিখতে হয়, আর পরের রাশি বা উত্তর রাশিটাকে হরে লিখতে হয়। একই এককে হওয়া লাগবে, সমজাতীয় হওয়া লাগবে। ওকে, এরপরে আসো সমানুপাত। অনুপাতের ইংরেজি ছিল রেশিও, আর সমানুপাতের ইংরেজি হচ্ছে প্রপোর্শন। সমানুপাতের ইংরেজি প্রপোর্শন। ইংরেজি মনে রাখা এত জরুরি না, বাট জানা থাকলে ভালো অবশ্যই। তাহলে দেখো এখানে আমাদের দুইটা অনুপাত হইতে হবে। মনে করো A:B, আরেকটা অনুপাত হচ্ছে M:N। এরকম দুইটা অনুপাত যদি সমান হয়, A এবং বির অনুপাত, M এবং N এর অনুপাত যদি সমান হয়, তাইলে এটাকে আমরা বলি সমানুপাত। তাহলে সমানুপাতের জন্য আমাদের 4টা রাশি দরকার, তাই না? প্রথমে 2টা রাশির অনুপাত নিতে হচ্ছে, পরে আরও 2টা রাশির অনুপাত নিতে হচ্ছে। প্রথম 2টা রাশির অনুপাত আর পরে 2টা রাশির অনুপাত যদি সমান হয়, তাইলে সেটাকে আমরা কি বলি? সমানুপাত বলি। এই 2টা রাশি একই জাতীয় হওয়া লাগবে, নাহলে তো এদের মধ্যে অনুপাত নিতে পারবো না, এবং একই এককেও হওয়া লাগবে। আর এই দুইটা কি হওয়া লাগবে? একই জাতীয়, একই এককে। বাট 4টাই যে একই জাতীয় হওয়া লাগবে এমন না, কারণ আমরা তো ডাইরেক্ট এই 2টার মধ্যে অনুপাত নিচ্ছি, আর ওইখানে ওই 2টার মধ্যে অনুপাত নিচ্ছি। সমানুপাতের 4টাই যে একই জাতীয় হইতে হবে এমন না। হইলে ভালো, বাট না হইলেও সমস্যা নেই। যে 2টার মধ্যে সরাসরি অনুপাত নেওয়া হচ্ছে তাদেরকে অবশ্যই একই জাতীয় হওয়া লাগবে। ওকে, এরপরে দেখো অনুপাতকে তুমি ইচ্ছে করলে ভগ্নাংশ লিখতে পারো। তাহলে এটাকে কিন্তু তুমি A/B = M/N এরকম আকারেও প্রকাশ করতে পারো। তাহলে সমানুপাতের জন্য আমাদের 4টা রাশি লাগবে। প্রথম 2টার অনুপাত আর পরের 2টার অনুপাত যদি সমান হয়, সমান লেখা থাকে, তাইলে সেটাকে আমরা কি বলি? সমানুপাত বলি। এরপরে দেখো আমাদের আছে হচ্ছে ক্রমিক সমানুপাতি। তার মানে একটা সমানুপাতি ক্রমিক সমানুপাতি কখন বলা হবে? দেখো একটা সমানুপাত এরকম হইল, A:B আর হচ্ছে B:C। তার মানে এখানে কি বোঝাচ্ছে? এই 2টার অনুপাত আর এই 2টার অনুপাত সমান। এখন এখানে তুমি যদি ভালো করে তাকাও, দেখতে পাবে যে প্রথম যে বাম পাশে যে অনুপাতটা, এটার উত্তর রাশি, আর ডান পাশে যে অনুপাত সেটার পূর্ব রাশি পরস্পর সমান হয়ে যাচ্ছে, তাই না? এই ধরনের সমানুপাতকে আমরা কি বলি? ক্রমিক সমানুপাতি। এই ধরনের সমানুপাতিটাকে আমরা কি বলি? ক্রমিক সমানুপাতি। একটা সমানুপাতির প্রথম বা বাম পাশে যে অনুপাত, সেটার যে উত্তর রাশি মানে দ্বিতীয়টা বা পরেরটা, আর ডান পাশে যে অনুপাত সেটার প্রথমটা, এই 2টা যদি সমান হয়ে যায়, এই 2টা যদি সমান হয়ে যায়, তাইলে সেই সমানুপাতটাকে আমরা কি বলি? ক্রমিক সমানুপাতি। দেখো আবার মনে করো A:B = M:N। এটা একটা সমানুপাত, কিন্তু এটা ক্রমিক সমানুপাত না। এটা ক্রমিক সমানুপাত হওয়ার জন্য কি হওয়া লাগবে? B = M হওয়া লাগবে। যদি এই সমানুপাতে B এবং M পরস্পর সমান হয়, তাইলে এটাকে আমরা বলবো ক্রমিক সমানুপাতি। আচ্ছা, এখন তাহলে দেখো এই যে এই ক্ষেত্রে আমরা বলি ABC ক্রমিক সমানুপাতি, A,B,C ক্রমিক সমানুপাতি।
ক্রমিক সমানুপাতি হইলে এই শর্তটা মানতে হবে, এ এবং বির অনুপাত আর বি এবং সির অনুপাত পরস্পর সমান হইতে হবে। এখন আমরা তো জানি অনুপাতকে ভগ্নাংশে প্রকাশ করা যায়, তাহলে তুমি এখানে লিখতে পারবা এ বাই বি সমান বি বাই সি। তারপর যদি এই যে আর গুণন করে দাও বা কোনাকুনি গুণ করে দাও, তাহলে তুমি কিন্তু লিখতে পারবা বি স্কোয়ার সমান এসি। তাহলে এটা হচ্ছে এবিসি ক্রমিক সমানুপাতি হওয়ার শর্ত। এবিসি ক্রমিক সমানুপাতি হওয়ার শর্ত কি? বি স্কোয়ার সমান এসি। এই শর্তটা অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে, অঙ্কের মধ্যে কাজে লাগবে। এবিসি ক্রমিক সমানুপাতি হওয়ার শর্ত, এই যে এটি তো ক্রমিক সমানুপাতি হওয়ার শর্ত। বাম পাশের অনুপাতের উত্তর রাশি বা দ্বিতীয় অংশ ডান পাশের অনুপাতের পূর্ব রাশি বা প্রথম অংশ সমান হইলেই ওই সমানুপাতকে আমরা ক্রমিক সমানুপাতি বলি। তখন ভগ্নাংশে লিখলে এরকম, আর গুণন করলে এরকম। তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু এসি হচ্ছে এবিসি ক্রমিক সমানুপাতি হওয়ার শর্ত। তাহলে বলো তো দেখি, এম এন পি এই তিনটা ক্রমিক সমানুপাতি হওয়ার শর্ত কি? মাঝখানেরটা কি? দেখো এন, মাঝখানেরটার বর্গ হবে সাইডের দুইটার গুণফলের সমান। সাইডের দুইটা মানে কি? এম আর একটা পি। মাঝখানেরটাকে বলা হয় মধ্য সমানুপাতি, এই যে এন, এই ক্ষেত্রে হচ্ছে বি। বিকে বলা হয় এ এবং সি এর মধ্য সমানুপাতি। কি বলা হয়? মধ্য সমানুপাতি। মধ্য সমানুপাতি, মধ্য সমানুপাতি বলা হয়। আর সি কে বা এই ক্ষেত্রে পি কে বলা হয় এম এবং এন এর তৃতীয় সমানুপাতি, ওর পজিশন 3 নম্বরে। আর নিশ্চিতভাবে এম কে এবং এইখানের এ কে পরের দুইটার প্রথম সমানুপাতি। তাহলে এটা হচ্ছে প্রথম সমানুপাতি বাকি দুইটার, এটা হচ্ছে মধ্য সমানুপাতি বাকি দুইটার, আর এটা হচ্ছে তৃতীয় সমানুপাতি 3 নম্বর পজিশনে আছে। তাইলে এখান থেকে এটা খুবই গুরুত্বপূর্ণ। এবিসি ক্রমিক সমানুপাতি হওয়ার শর্ত কি? বি স্কোয়ার সমান এসি। এরপরে দেখো তোমাদের বই থেকে একটা কাজ সম্পাদন করব, প্রথম দিকে আছে, সেটা হচ্ছে কাজ ক। আমাদেরকে একটা অনুপাত দিয়ে দিছে 3.5:5.6, দুইটা সংখ্যা, একটা সংখ্যা 3.5 আর একটা সংখ্যা 5.6। এইটাকে দুইভাবে প্রকাশ করতে বলছে, যে 1:a এরকম আকারে লিখে দেখাও, আবার b:1 ওই রকম আকারেও প্রকাশ করে দেখাও। ঠিক আছে, তাহলে আমরা করি। সলিউশনটা কি হবে দেখো, এটার সলিউশনটা আমাদের অনুপাত তো এটাকে এরকম আকারে লিখতে বলছে, মানে প্রথম বা পূর্ব রাশিতে 1 আনতে হবে। আমাদের পূর্ব রাশিতে আছে 3.5। ওকে, ব্যাপার না, আমরা পারবো। 3.5:5.6। আমরা তো জানি অনুপাতকে ভগ্নাংশে প্রকাশ করা যায়। তাহলে লিখো উপরে 3.5 আর নিচে লেখো 5.6। এখন আমাদের প্রথমে আনতে হবে কি 1, বাট প্রথমে আছে কি 3.5। সেই জন্য যে কনসেপ্টটা লাগবে, আমরা কিন্তু ছোটোবেলায় এই ধরনের করছি। মনে করো উপরে আছে 20, নিচে আছে 25। এই দুইটাকে একই সংখ্যা দ্বারা ভাগ করা যায়, বা কাটাকাটি করছি না আমরা, সে কাটাকাটিটা দেখো 20 এবং 25 দুইটাকে কি করছি আমরা 5 দ্বারা ভাগ করা যায় বা 5 দ্বারা কাটাকাটি করা যায়। এই যে আমরা কাটাকাটি করে দিতাম, সেটি কিন্তু এক ধরনের ভাগ। কত দ্বারা? এক্ষেত্রে 5 দ্বারা। তাহলে এখানে থাকে 4, এখানে বাকি থাকে 5। বুঝছো? তাহলে এখানে আমরা ভাগ করে দিব। বলো কি দ্বারা ভাগ করব? আমাদের তো প্রথমে 1 আনতে হবে, সেই জন্য লবে যা আছে 3.5কে 3.5 দ্বারাই ভাগ করে দিব। তাইলে একদম হুবহু মিলে যাওয়ার কারণে 1 হবে। আমাদের তো শুরুতে 1 দরকার, মানে উপরে 1 দরকার। নিচে কি হবে? আছে 5.6, ভাগ করব আমরা উপরেরটার মতোই। উপরে যা দ্বারা ভাগ করব, নিচেও কিন্তু আমাদেরকে সেইটা দ্বারাই ভাগ করতে হবে। এখন স্বাভাবিকভাবে বুঝতে পারতেছ, 3.5কে 3.5 দ্বারা ভাগ করলে 1। এখন 5.6কে 3.5 দ্বারা যদি ভাগ করো, আমি যদি ক্যালকুলেটর টিপ দিই, তাহলে দেখো কি হচ্ছে। আমি যদি ক্যালকুলেটর টিপ দিই 5.6 ভাগ 3.5, তাহলে আমাদের আসে 1.6। তারপর এটাকে ভগ্নাংশে যদি প্রকাশ করে ফেলো 1:1.6, এইটাই কিন্তু আমাদের আনসার। ঠিক আছে?
তাহলে যে অনুপাত দিয়ে দেওয়া ছিল সেটাকে তুললাম, পরে ভগ্নাংশ আকারে লিখলাম, উপরে 1 আনার জন্য বা লবে 1 আনার জন্য লবে যেই সংখ্যা আছে সেই সংখ্যা দ্বারা লবকেও ভাগ করলাম, হরকেও ভাগ করলাম, তাইলে আমাদের কোনো আপত্তি নেই। পরে লবে 1 আসলো, নিচে আসলো 1.6, ক্যালকুলেটর দিয়ে করলাম, তাইলে 1:1.6। তাহলে পরেরটা দেখো, আবার পরে কি আছে, পরে আছে b:1, ওই রকম আকার একই জিনিস 3.5:5.6। আমি তো আগের মতো এটাকে ভগ্নাংশে লিখতে পারবো, 3.5 নিচে 5.6। এখন পরের অংশে 1 দরকার, তার মানে নিচে কত আছে 5.6, উপরে নিচে 5.6 দ্বারা ভাগ করব, উপরে নিচে একই সংখ্যা দ্বারা ভাগ করলে তো মানের কোনো পরিবর্তন হয় না। আমরা এখানে 5.6 দ্বারা ভাগ করলাম, তাহলে নিচে আসতেছে 1, কারণ 5.6কে 5.6 দ্বারা ভাগ করলে 1। উপরে একটা ক্যালকুলেটর টিপ দাও, 3.5 ভাগ 5.6 আসে কি 0.625। তাহলে কাজ কিন্তু শেষ। এখন আমরা যদি ভগ্নাংশকে অনুপাত আকারে লিখে ফেলি, 0.625:1, এটাই কিন্তু আমাদের দ্বিতীয় অংশটার আনসার। দেখো আমরা কি কি করছি। দ্বিতীয় অংশে আমাদের বলছে b:1, মানে প্রথমে যে সংখ্যায় আসুক পরে যেন 1 থাকে। তাহলে অনুপাতকে ভগ্নাংশে আকারে লিখলাম, পরে 1 মানে হরে 1 আনতে হবে। হরে 1 আনার জন্য হরে যেই সংখ্যা আছে সেই সংখ্যা দ্বারাই ভাগ করে দিছি। তাহলে আশা করি সবাই ক নাম্বার কাজটা বুঝতে পারছো। ওকে, এরপরে দেখো খ নাম্বার কাজ কি বলছে, x:y = 5:6 হইলে 3x = 5y সমান কত। তাহলে দেখো এটার সলিউশনটা আমরা কিভাবে করব। আমাদের কিন্তু এরকম চাইছে 3x = 5y। এই অনুপাতকে যদি ভগ্নাংশে লিখো তাহলে কিন্তু তুমি লিখতে পারো 3x বা 5y। তাহলে এইটা সমান কত, যেই কথা এইটা সমান কত একই কথা, কারণ অনুপাতকেই তো আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি। ওকে, এখন আমাদের আছে কি দেখো তো, x:y দেওয়া আছে, লিখতে পারো আরো এক করে 5:6। এখন আমরা তো অনুপাতকে কি করতে পারি, ভগ্নাংশ আকারে লিখতে পারি। আমরা লিখতে পারি কিন্তু x/y = 5/6। ওকে, এখন আমাদের লাগবে কি, আমাদের লবে কিন্তু লাগবে, এখানে কিন্তু লাগবে thrice x, আমাদের আছে শুধু x। তাহলে আমি 3 দিয়ে লবকে গুণ করলাম, বাম পাশে শুধু গুণ করলে তো হবে না, ডান পাশেও 3 দ্বারা গুণ করতে হবে। শুধু লবকে গুণ করলাম, বুঝছো, উভয় পক্ষে কত দ্বারা গুণ, 3 দ্বারা গুণ। উভয় পক্ষে কত দ্বারা গুণ, 3 দ্বারা গুণ করছি আমরা। ওকে, এরপরে দেখো আমাদের তাহলে লবে যা দরকার সেটা চলে আসছে। হরে দরকার কি 5y, আছে কি শুধু y। হরে গুণ করা মানে পুরো জিনিসটাকে ভাগ করা, হরে গুণ করা মানে কি পুরো জিনিসটাকে ভাগ করা। তাহলে আমরা কি করব, thrice x উপরে আছে, নিচে 5y, তার মানে 5 দ্বারা ভাগ করছি, 5 দ্বারা কি করছি ভাগ করছি, বাম পাশে করছি ডান পাশেও করে দিলাম। এখানে কি উভয় পক্ষকে 5 দ্বারা ভাগ। ওকে, এখন আমরা যদি সরল করি দেখো আমাদের কি হবে, আমরা কিন্তু এরকম লিখতে পারি তাই না, thrice x/5y = কি, এখানে কিন্তু কাটাকাটি যায়, 5 5 তো ডাইরেক্ট কাটাকাটি যায়, 3-এর মধ্যে যায় একবার, 6-এর মধ্যে যায় 2 বার, তার মানে আমাদের কি হয় 1/2। এখন যদি এটাকে তুমি অনুপাত আকারে লিখে ফেলো, ভগ্নাংশকে তো অনুপাত আকারে লেখা যায়, আমাদের যেহেতু চাইছে 3x = 5y সমান কি 1:2, এইটাই আমাদের আনসার। ঠিক আছে, টার্গেট অনুযায়ী যা যা করার সেটা আমরা করলাম। আশা করি তাহলে সবাই এটা বুঝতে পারছো। এরপর দেখো অনুপাত সংক্রান্ত বেশ কয়েকটা সূত্র বা নিয়ম, যেগুলোকে আমাদের বইয়ের ভাষায় অনুপাতের রূপান্তর বলা হয়, সেগুলো একটু আমরা দেখে নিই। আমাদের 1 নম্বরে কি বলছে দেখো, a:b = যদি c:d হয়
তাইলে B:A সমান D:C হবে। এখানে কি মূলত হচ্ছে দেখো, A:B আর এখানে B:A, তার মানে এই দুইটা অদল বদল হচ্ছে, ইন্টারচেঞ্জ। আবার এখানে আছে C:D, ওই জায়গায় আছে কি D:C। এই নিয়মটা বা এই সূত্রটার নাম হচ্ছে আমরা বলি ব্যস্তকরণ। কি বলি এটাকে? ব্যস্তকরণ বা বিপরীতকরণও বলা হয়। ওকে, তাহলে ঘটনাটা কি ঘটতেছে তাহলে দেখো, এটা যদি প্রুফ বা প্রমাণটা যদি চাও তাহলে দেখো কিভাবে কি আসলো। আমাদের আছে কিন্তু A:B সমান C:D। তা আমরা নিশ্চিতভাবে অনুপাতকে ভগ্নাংশে লিখতে পারি। তাহলে আমরা লিখতে পারবো A/B সমান C/D। তারপর এখানে আর গুণনও বলতে পারো, অথবা এখানের B আর এখানকার D সরানোর জন্য উভয় পক্ষে BD দ্বারা গুণ। আর গুণন আর BD দ্বারা গুণ মূলত একই কথা, ঠিক আছে? তাহলে আমাদের যদি আর গুণন বা কোনাকুনি গুণ আমরা করে ফেলি, তাহলে দেখো তো আমরা কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো কিন্তু AD সমান BC, বা ওইভাবে লিখতে পারো, এই দুইটাকে আগে লিখতে পারো, ওই দুইটাকে আগে লিখতে পারো। BC সমান কি আমাদের AD, তাই না? আর গুণন বা কোনাকুনি গুণন অথবা যেটাই বলো, সমস্যা নেই। এখন আমরা এই যে দরকার কি B:A পাওয়ার জন্য আমরা উভয় পক্ষে AC দ্বারা ভাগ করতেছি। A এবং C কোনোটাই কিন্তু শূন্য হয়ে যাবে না, আর শূন্য দ্বারা ভাগ করা যাবে না। A এবং C গুণফল AC দ্বারা উভয় পক্ষে কি করতেছি? ভাগ করতেছি। উভয় পক্ষে তো একই জিনিস দ্বারা ভাগ করলে কারোই কোনো আপত্তি নাই। এটা প্রমাণ হয়তো আসে না, জাস্ট তোমার বুঝে নেওয়াটাই হইলো। এখন যদি যেগুলা কাটাকাটি যায় সেগুলো কাইটে ফেলো, তাহলে থাকে কি B/A সমান এখানে কি A কাটা D/C। তার মানে ফাইনালি কি দাঁড়াচ্ছে কিন্তু B:A সমান D:C। এই যে জিনিসটা A:B সমান C:D ছিল, এই দুইটা ঘুরে গেলে আর এই দুইটা ঘুরে গেলে আমাদের সেম জিনিসই থাকে। বাট এইখান থেকে যে এইখানে এই জিনিসটা আমরা খুব বেশি অঙ্কের মধ্যে ব্যবহার করব। আর এই নিয়মটার নাম কি? ব্যস্তকরণ। দেখো, এই ব্যস্তকরণ বা বিপরীতকরণটাকে আমরা অঙ্কের মধ্যে কিভাবে ব্যবহার করব। আমাদের এরকম ভগ্নাংশ আকারে তো অনুপাতকে লেখা যায়, মনে করো এরকম লেখা আছে বা অঙ্কের কোথাও তুমি এরকম পাইছো x/y সমান m/n। এখন এটাকে ব্যস্তকরণ করলে উল্টায় লিখতে হবে, জাস্ট x এবং y কে y এর জায়গায় x চলে আসবে, x এর জায়গায় y চলে যাবে, সেটা আমাদের হচ্ছে ব্যস্তকরণ। তাহলে বাম পাশে যেহেতু এই কাজটা করছি, ডান পাশে এই কাজটা করব, n কে লিখে ফেলবো উপরে, m কে লিখে ফেলবো নিচে। x/y সমান m/n থাকলে আমরা এগুলোকে লব এবং হরকে পারস্পরিক পরিবর্তন করে যে লিখতে পারি, সেই জিনিসটাই হচ্ছে আমাদের ব্যস্তকরণ। আরেকটা যদি উদাহরণ দেখতে চাও, মনে করো তোমার কোনো একটা অঙ্কের পর্যায়ে আছে P/Q সমান 2/3। তাইলে তুমি এটাকে যদি ব্যস্তকরণ করো বা বিপরীতকরণ করো, তাইলে Q/P হবে কি? ডান পাশেও উল্টায় লিখতে হবে, উপরে চলে আসবে 3 আর নিচে চলে আসবে 2। তাহলে আশা করি অঙ্কের মধ্যে এই নিয়মটা খুব ভালো করেই তোমরা ইউজ করতে পারবা। ওকে, এরপরে আসো কি বলছে, A:B সমান C:D হলে A:C সমান B:D, এটাকে বলে একান্তরকরণ। কি মূলত ঘটনাটা ঘটতেছে দেখছো? এই যে B এবং C পজিশন চেঞ্জ করে ফেলছে, তাই না? A:B ছিল A:C চলে আসছে, আর C:D ছিল B এবং C জায়গা বদলাইছে। এটাকে বলা হয় একান্তরকরণ। ওকে, এইটার প্রমাণটা যদি বুঝে নিতে চাও, তোমার আছে কিন্তু A:B সমান C:D। তারপর তুমি অনুপাতকে যদি ভগ্নাংশে লিখে ফেলো, A/B সমান C/D। তারপর যদি কোনাকুনি গুণ করো, তাহলে তুমি কি লিখতে পারবা? কোনাকুনি গুণ বা BD দ্বারা গুণ একই কথা। সেক্ষেত্রে তোমার আসতেছে BC সমান AD। এখন লাগবে কি? A:C, তার মানে এর নিচে C আনতে হবে। একটু সাইড করে লিখলাম, আমরা লিখলাম AD সমান BC। এখন আমি ভাগ করব কিন্তু CD দ্বারা, উভয় পক্ষে টার্গেটের সাথে মিল রেখে আমি ভাগ করতেছি, প্রমাণটা তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য।
উভয় পক্ষকে আমরা কি দ্বারা ভাগ করতেছি, সিডি দ্বারা। যেটা দ্বারা ভাগ করব সেটা কখনোই শূন্য হবে না, কারণ শূন্য দ্বারা ভাগ করা যায় না। পরে সরল মরল করলে দেখো তো কি হয়, এ বাই সি সমান, এখানে বাইচে থাকে কি, সি সি কাটা বি বাই ডি। যদি অনুপাত আকারে লিখো তাহলে হবে এ ইস টু সি সমান বি ইস টু ডি। তাহলে এ ইস টু বি সমান সি ইস টু ডি হইলে আমরা এ ইস টু সি সমান বি ইস টু ডিও লিখতে পারি। সেটাকে কি বলে, একান্তরকরণ। ভগ্নাংশের মাধ্যমে যদি জিনিসটা দেখে না, আমাদের ক্যালকুলেশন কিন্তু বেশিরভাগই ভগ্নাংশের মাধ্যমে ঘটবে। এ বাই বি সমান সি বাই ডি। তাহলে এখানে মূলত কি জিনিসটা ঘটবে, এই দুইটার মধ্যে তুমি অদল বদল করবা। এটা সমান এরকম যদি থাকে কোথাও, এই দুইটারে অদল বদল করে দেব, বুঝছো? এই দুইটাকে তো অদল বদল করা যাবে, এর নিচে সি আর বির নিচে ডি। মানে এই সমান যেই কথা, এই সমান একই কথা। ভগ্নাংশের মাধ্যমে চিন্তা করলে কিন্তু সহজ, বুঝছো? এই দুইটাকে অদল বদল করলেও একই জিনিস থাকে। এইটার নিয়মটার নামই কি, একান্তরকরণ। এই ভগ্নাংশ সমান, এদেরকে ইন্টারচেঞ্জ করলেও একই জিনিস থাকে, সেটাই আমাদের একান্তরকরণ। এরপরে দেখো 3 নম্বর নিয়মটা কি বলছে, এ ইস টু বি সমান যদি সি ইস টু ডি হয়, তাহলে এ প্লাস বি বাই বি সমান সি প্লাস ডি বাই ডি। এই নিয়মটার নাম কি, যোজন। ইংরেজিতে কম্পোনেন্ট বলা হয়। যাই হোক, বাংলা মনে রাখলেই হবে, যোজন। ইংরেজিতে কি বলা হয়, কম্পোনেন্ট। তাহলে এইটার প্রমাণটা আমরা কিভাবে করব, আমাদের আছে কি দেখো, এ ইস টু বি সমান সি ইস টু ডি। এই অনুপাতটাকে যদি আমরা ভগ্নাংশ লিখি তাহলে কিন্তু হবে এ বাই বি সমান সি বাই ডি। আচ্ছা, যোজন, ঠিক আছে। তাহলে অনুপাতকে ভগ্নাংশে প্রকাশ করে এরকম পাইলাম। এখন উভয় পাশে যদি আমি 1 যোগ করে দিই, নিশ্চয়ই কারো আপত্তি থাকবে না। বাট এক পাশে যোগ করলে মনে হয় আপত্তি থাকবে, তাই না? মন খারাপ করবে যে স্যার ওরে দিলেন না। ওকে, উভয় পক্ষে 1 যোগ, উভয় পক্ষে 1 যোগ। এখন যদি লসাগু করো, নিচে হবে বি, উপরে কি আসবে, এ প্লাস বি। এখানে যদি লসাগু করো ডি, উপরে কি আসবে, সি প্লাস ডি। এই যে এই জিনিসটাকে কি বলা হয়, যোজন বলা হয়। অনুপাতকে ভগ্নাংশে লিখলাম, তারপর 1 যোগ করলাম, লসাগু করলাম, ঠিক আছে। তাহলে তোমার যদি এরকম থাকে এক্স বাই ওয়াই সমান এম বাই এন, ভগ্নাংশের মাধ্যমে আমাদের অঙ্ক বেশি করতে হবে, সেই জন্য ভগ্নাংশের মাধ্যমে লিখে দিচ্ছি। তাহলে 1 যোগ করা, পরে লসাগু করা, সেটি তো যোজন। তাহলে 1 যোগ করা না দেখায় যদি সরাসরি লিখে ফেলো, তাহলে তোমার কি আসবে, এক্স এর সাথে ওয়াই যায় যোগ হবে, নিচে ওয়াই। আর এখানে এম এর সাথে এন যায় যোগ হবে, নিচে এন। তাইলেও অনুপাত একই থাকে, বাট এই কাজটাকে আমরা কি বলি, যোজন বলি। বুঝতে পারছো? তাহলে যোজন মানে কি, যে এই পাশে একটা ভগ্নাংশ, এই পাশে একটা ভগ্নাংশ, মাঝখানে সমান চিহ্ন, তুমি লবের সাথে হর নিয়ে যোগ করবা, ওই পাশেও লবের সাথে হর নিয়ে যোগ করবা, তাইলে বাম পাশেরটা আর ডান পাশেরটা সমান থাকবে। কি থাকবে, সমান থাকবে। এরপরে দেখো আরেকটা নিয়ম, এ ইস টু বি সমান সি ইস টু ডি হইলে, এখানে আগেরটাই ছিল যোগ, এখন আছে বিয়োগ, সেই জন্য এটাকে বলা হয় বিয়োজন। কি বলা হয়, বিয়োজন। তাহলে এটার প্রমাণটা আগের মতোই, ওখানে যোগ করা লাগছিল 1, এখন বিয়োগ করা লাগবে। এ ইস টু বি সমান সি ইস টু ডি দেওয়া আছে। তাহলে তুমি যদি ভগ্নাংশকে লিখো, এ বাই বি সমান কি লিখতে হবে, সি বাই ডি। যদি 1 যোগ করো, নাও যোগ তো যোজনের সময়, এখন তুমি যদি 1 বিয়োগ করো, তবে যদি লসাগু করো, এখানে হবে এ মাইনাস বি, এখানে লসাগু ডি হবে হচ্ছে সি মাইনাস ডি। তাহলে এই যে এরকমকে এরকম লেখা যায়, এরকমকে এরকম লেখা যায়, এটাকে কি বলা হয়, বিয়োজন। বিয়োগ, সেই জন্য বিয়োজন। যদি এক অঙ্কে কিভাবে ব্যবহার করতে হবে দেখে নাও। এরকম আছে, মনে করো
এই পাশে একটা ভগ্নাংশ সমান ওই পাশে আরেকটা ভগ্নাংশ, মাঝখানে কিন্তু সমান চিহ্ন। তাহলে তুমি কি লিখতে পারবা? লব বিয়োগ হর, হরে যা আছে তাই থাকবে, লব বিয়োগ হর, হরে যা আছে তাই থাকবে। তাইলে যে এই জিনিস যেই কথা এই জিনিস একই কথা, এইটা এটা সমান থাকলে এইটা এটা সমান থাকবে। এই প্রসেসটার নাম কি বা সূত্রটার নাম কি? বিয়োজন। তোমার যদি এরকম থাকে p/q সমান 2/3, তাহলে এখান থেকে তুমি যদি বিয়োজন করো তাহলে কি লিখতে পারবা? বিয়োজন করলে লিখতে পারবা কিন্তু p - q/q সমান হবে 2 - 3/3। তাহলে এই প্রসেসটার নামই কি? বিয়োজন। লব থেকে হর যায় বিয়োগ হবে। এরপরে দেখো 5 নাম্বার নিয়মটা, এখানে আমাদেরকে কি দিয়ে দিচ্ছে? আমাদেরকে কিন্তু দিয়ে দিচ্ছে a/b সমান c/d। তারপর এটা হইলে কি লেখা যাবে? a + b / a - b সমান c+d / c - d, এবং নিয়মটার নাম কি? যোজন বিয়োজন। আমরা যোজন শিখছি, বিয়োজন শিখছি, এখন দুইটা একসাথে, তাইলে সেটা কি হয়ে যাবে? যোজন বিয়োজন। বাট এটা কেন হয় বা প্রমাণটা কি সেটা যদি বুঝে নিতে চাও, অঙ্কের মধ্যে তো আমরা এই কাজটা করতে পারবো, বাট জিনিসটা আসলে আসে কিভাবে? আমাদের দেওয়া আছে কি a/b সমান c/d। তারপর তো জানো অনুপাতকে ভগ্নাংশ আকারে লেখা যায় a/b সমান c/d, তাই না? এখন তুমি যদি যোজন করো, যদি এই দুইটার মধ্যে যোজন করো, আগে তো যোজন আমরা শিখে ফেলছি, তাই না? কি হবে? লব যোগ হর, হরে যা আছে তাই। ওই পাশে লব যোগ হর, হরে যা আছে তাই। এই কাজটা আমাদের নাম কি? যোজন করছি। কি কাজ করছি? যোজন। আর এটাকে 1 নং নাম দিয়ে রাখো, আবার এটা ব্যবহার করো, হ্যাঁ, এটাকে আবার ইউজ করো। আবার কি কি ছিল? a/b সমান c/d, আবার ইউজ করতেছি। এখন আমরা বিয়োজন করব। বিয়োজন মানে কি? লব বিয়োগ হর। বিয়োজন মানে কি? লব বিয়োগ হর, হরে যা আছে তাই থাকবে। এখন আমাদের তো আনতে হবে a - b নিচে, c - d নিচে। ওই প্রমাণটা আনার জন্য এটাকে উল্টায় দাও। ওই যে আমরা 1 নং এ যেটা শিখছি, বিপরীতকরণ। বিপরীতকরণ করলে কি হবে? b যাবে উপরে, a - b আসবে নিচে, d যাবে উপরে, c - d আসবে নিচে। কাজটা কিন্তু করা যায়, আমরা 1 নম্বর নিয়মে শিখছি। এটার নাম কি গণিতের ভাষায়? বিপরীতকরণ। এখন তুমি 1 নং এর সাথে 2 নং গুণ করে দাও, বামপক্ষ গুণ, ডান পক্ষ গুণ। তাহলে আমরা যদি 1 নং এর সাথে 2 নং গুণ করি, 1 নং এর সাথে যদি 2 নং গুণ করি, তাহলে দেখো কি হবে। এখানে আছে কি? a + b নিচে b। এখানে আমাদের আছে কি? a + b নিচে b। আর কি? b উপরে, a - b নিচে, b উপরে, a - b নিচে। ওই পাশে কি হবে? c+d নিচে d, c+d নিচে d। আর এই জায়গায় কি হবে? উপরে d নিচে c - d, উপরে d নিচে c - d। তারপর যদি সরল মরল করো, কাটাকাটি যাবে, এই যে b b কাটা, ওই পাশে d d কাটা, তাহলে থাকতেছে কি? a + b নিচে a - b, c+d নিচে c - d। তাহলে এই নিয়মটার নাম কি? যোজন বিয়োজন। মূলত কি ঘটনা ঘটতেছে দেখো, আমাদের কিন্তু বেশিরভাগ সময় যে ভগ্নাংশ আকারে এরকম থাকবে, এইটার থেকে এইটাই যাইতে হবে। তাহলে a/b সমান c/d আছে, এর সাথে b এনে যোগ করলা, নিচে a থেকে b বিয়োগ করলা, তাহলে তোমার বাম পাশ। ডান পাশে কি? c এর সাথে d মানে লবের সাথে হর যায় যোগ হবে, আর নিচে লব থেকে হর বিয়োগ হবে। তাহলে এই প্রসেসটার নাম কি? যোজন বিয়োজন। মনে থাকবে? আমরা যদি অন্য একটা উদাহরণ আমরা নিজেদের মতো করে প্র্যাকটিস করি, মনে করো আমাদের আছে x/y সমান m/n। তাহলে এটার ক্ষেত্রে যোজন বিয়োজন করলে কি হবে? দেখো, বাম পাশে একটা ভগ্নাংশ, মাঝখানে সমান চিহ্ন, ডান পাশে একটা ভগ্নাংশ কিন্তু লাগবে। ভগ্নাংশ সমান ভগ্নাংশ থাকলেই অনুপাত মানেই তো ভগ্নাংশ, তাই না? তাহলে তুমি বাম পাশে কি লিখতে পারবা? x যোগ y
নিচে এক্স বিয়োগ ওয়াই, ওই পাশে এম যোগ এন, এম বিয়োগ এন। পুরো প্রসেসটার নাম কি? যোজন বিয়োজন। আমরা আলাদা যোজন শিখলাম, আলাদা বিয়োজন শিখলাম, এখন একসাথে যোজন বিয়োজন। এই যে উপরে যোগ সেই জন্য যোজন, নিচে বিয়োগ সেই জন্য এটাকে বিয়োজন, একসাথে যোজন বিয়োজন বলা হয়। এরপরে আরেকটা নিয়ম দেখো, a is to b বা a by b সমান c by d সমান e by f সমান g by h যদি হয়, প্রত্যেকটা অনুপাত হবে এরকম। মানে কি, লবের সবগুলোর যোগফল বাই হরের সবগুলোর যোগফল, এরকম আকারেও প্রকাশ করা যাবে। মানে এইটা সমান ওইরকম লিখতে পারবে, এটা সমান ওইরকম লিখতে পারবে, 3 নম্বরটা সমান এরকম, 4 নম্বর, মানে এদের সবগুলোর সাথে এটা কি হবে? সমান হবে। এখন এটার যদি প্রমাণ দেখতে চাও, আমাদের আছে কি, a বাই বি সমান সি বাই ডি সমান ই বাই এফ সমান জি বাই এইচ। এই প্রত্যেকটা অনুপাত সমান ওরা বলছে, তাই না? তাহলে প্রত্যেকটা অনুপাতের সমান আমি ধরে নিলাম কে। এটা 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 সমান, আমরা ধরে নিয়েছি সবগুলোর মান কে। ওরা যে সমান, ওদের প্রত্যেকের মান কে। তাহলে তুমি দেখো প্রথমটা সমান কে লিখতে পারবা, তাহলে এখানে তোমার কি দাঁড়াচ্ছে? এ সমান বি কে, তাই না? ওরা প্রত্যেকেই সমান, আবার ওরা প্রত্যেকে কে এর সমান, তাহলে প্রথমটা সমান কে, আবার দ্বিতীয়টা সমানও কে। তাহলে তুমি সির পরিবর্তে ডি কে লিখতে পারতেছো, এই যা কোনো গুণ কইরা। আবার কি, ই বাই এফ সমানও কে, তাহলে ই সমান কি? এফ কে। আবার জি বাই এইচ সমানও কে, তাহলে জি সমান কি? এইচ কে। ঠিক আছে, এখন দেখো তো এই অনুপাতটা ক্যালকুলেশন করলে কি আসে। এখন আমাদের এই অনুপাতে কি আছে? এ প্লাস সি প্লাস ই প্লাস এফ বি প্লাস ডি প্লাস এফ, না এখানে তো ওটাইতেই ভুল করছি, এই জায়গায় আছে হচ্ছে জি আর নিচে এফ প্লাস এইচ। তাহলে যদি মানগুলা বসাও, এর বদলে বি কে, সির বদলে ডি কে, ইর বদলে এফ কে, জির বদলে এইচ কে। ওকে, নিচে কি? বি প্লাস ডি প্লাস এফ প্লাস এইচ। ওকে, এখন আমাদেরকে কমন নিলে বি প্লাস ডি প্লাস এফ প্লাস এইচ, নিচে কি? বি প্লাস ডি প্লাস এফ প্লাস এইচ। কাটাকাটি যাচ্ছে, তাই না? ইকুয়াল টু কে হচ্ছে। তার মানে কি, এইটা সমান এইটা সমান এইটা সমান এইটা সমান, যে কে ধরছি এইটা সমান কে, এটা সমান কে। তার মানে প্রত্যেকটা অনুপাত যে সমান, ওদের প্রত্যেকের সমান, আবার ও নিজেও হবে। ঠিক আছে, তাহলে অঙ্কে আমাদের কেমন ব্যবহার করা লাগতে পারে? অঙ্কে আমাদের ব্যবহার করা লাগতে পারে এরকম। মনে করো তোমার আছে এ বাই বি সমান এক্স বাই ওয়াই, এখান থেকে তুমি এরকম লিখে ফেলতে পারবা, লবে লবে যোগ, হরে হরে যোগ, তাতেও সমান অনুপাতে হবে। এখানে মূলত এই ঘটনাগুলোই ঘটছে। দেখো, এ যোগ সি যোগ ই যোগ জি, হরেগুলো কি? বি যোগ ডি যোগ এফ যোগ এস। এখানে 4টার জন্য আছে, আমরা 2টার জন্য ব্যবহার করতে পারবো, 3টার জন্য, বাট মিনিমাম 2টা তো লাগবে, তাই না? 2টা না হলে তো তুমি কার সাথে কারে যোগ করবা। তাহলে আশা করি 6 নম্বর নিয়মটা বুঝতে পারছো। এরপরে দেখো, আমরা যে অনুশীলনী 11.1 করতেছি 11 নম্বর অধ্যায়ের, ওর প্রথম অঙ্কটা কি বলছে। আমাদের 1 নম্বর প্রশ্নে বইয়ের কি বলছে, যদি অঙ্কগুলো এত বেশি ইম্পর্টেন্ট না, এমসিকিউতে আসে বা আমাদের জানা থাকা দরকার, ইম্পর্টেন্ট অঙ্কগুলো একটু পরে আসবে, বাট প্রথম অঙ্কগুলো আমাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য জানা থাকা দরকার। 2টি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ মিটার এবং বি মিটার হলে এদের ক্ষেত্রফলের অনুপাত কত? তাহলে এটার সলিউশন বা সমাধানটা কি হবে? কি কি দেওয়া আছে?
আমাদের দেওয়া আছে দুইটা বর্গক্ষেত্র, তো একটাকে আমরা প্রথম বর্গক্ষেত্র নাম দিলাম, আরেকটাকে দ্বিতীয় বর্গক্ষেত্র নাম দিলাম। প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দিয়ে দিছে, তাই না? বাহুর দৈর্ঘ্য দিয়ে দিছে, সেটা কত? a মিটার। এবং দ্বিতীয় বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান কি দিয়ে দিছে? b মিটার। তোমাদের কি বলছে? ক্ষেত্রফলের অনুপাত কত। তাহলে বাহুর দৈর্ঘ্য জানা থাকলে তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা ইজিলি বের করতে পারি। সূত্রটা কি? বাহুর দৈর্ঘ্যকে স্কয়ার করলেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল চলে আসে। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যকে স্কয়ার করলেই ক্ষেত্রফল চলে আসে। একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 7 একক, তাহলে এটা ক্ষেত্রফল হবে 7 স্কয়ার বর্গ একক, বাহুর দৈর্ঘ্যের স্কয়ার। তাহলে দেখো, সুতরাং প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? বাহুর দৈর্ঘ্য a মিটার, তাহলে ক্ষেত্রফল হবে a স্কয়ার বর্গ মিটার। দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? দ্বিতীয়টার বাহুর দৈর্ঘ্য b, তাহলে তোমার আসবে কিন্তু b স্কয়ার বর্গ মিটার। তাহলে লাগবে কি? ক্ষেত্রফলের অনুপাত। ক্ষেত্রফলের অনুপাত। তাইলে দেখো, অনুপাতের জন্য আমাদের শর্ত কি? একই জাতীয় হইতে হবে। একই জাতীয়ই তো, এইটাও ক্ষেত্রফল, পরেরটাও ক্ষেত্রফল, একদম একই জিনিস। একটা প্রথম বর্গক্ষেত্রে, আরেকটা দ্বিতীয় বর্গক্ষেত্রে। এককও একই আছে, এখানে আছে বর্গ মিটার, এখানেও বর্গ মিটার। তাহলে আমাদের অনুপাত কি হবে? দেখো, a স্কয়ার ইজ টু b স্কয়ার, এটা হবে তাদের অনুপাত। তাহলে আশা করি সবাই বুঝতে পারছো। ঠিক আছে, বাহুর দৈর্ঘ্য দেওয়া ছিল, আমরা বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল বের করে ফেললাম দুইটারই, তারপর অনুপাতটা বের করতে বলছে, অনুপাতটা আমরা বের করে ফেলছি। এটাই আনসার। এরপরে দেখো, যদি 2 নম্বর অঙ্কটা দেখতে চাও, বলছে একটি বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। বলছে একটা বৃত্তের ক্ষেত্রফল একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান বলে দিছে, বুঝছো? এরকম একটা বৃত্তের ক্ষেত্রফল আর একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমাদেরকে সমান বলে দিছে। তারপর বলছে এদের পরিসীমার অনুপাত নির্ণয় করো। তাহলে এটার সলিউশনটা কি হবে? ওকে, বৃত্তের ক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কয়ার। আর দ্বারা কি বোঝায়? ব্যাসার্ধ। তাহলে বৃত্তের ব্যাসার্ধ দরকার, তাই না? তাহলে দেখো, ধরি বৃত্তের ব্যাসার্ধ সমান আর। একটা একক ধরে নিতে পারো, তবে একক না লিখলেও হবে, এত একক, এত একক। ওকে, তাহলে বর্গ বা মিটার ধরে নিতে পারো, সমস্যা নেই। একক না লিখলে আবার স্কুল লেভেলে একটু কাইটা টেটে দিতে পারে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান এবং বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য। বর্গক্ষেত্রে একটা বাহু জানা আছে মানে তুমি ওর 14 গোষ্ঠী সবকিছুই জানো। বর্গক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য আমরা কি মনে করব? এ মনে করি, এ মিটার। সব মিটারে নিচ্ছি, একই এককে নিচ্ছি। এখন বৃত্তের ক্ষেত্রফল বের করব আর বর্গক্ষেত্রেরও ক্ষেত্রফল বের করব, কারণ প্রশ্নের মধ্যে বলে দিছে ওরা সমান। তাহলে দেখো, সুতরাং বৃত্তের ক্ষেত্রফল কি হবে? বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কিন্তু আমরা একদম ছোটবেলার থেকে জানি, সেই সূত্রটা আমরা এখন ইউজ করব। সেটা কি? পাই আর স্কয়ার বর্গ মিটার। আর কি লাগবে? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? চিত্র কিন্তু আঁকা লাগবে না, তোমাদের বোঝানোর জন্য সামনে একটা চিত্র থাকলে আমাদের ওর কলকব্জা সম্পর্কে বুঝতে সুবিধা হবে। এ স্কয়ার বর্গ মিটার।
প্রশ্ন মতে কি বলছে, এই যে পাই আর স্কয়ার এবং এ স্কয়ার পরস্পর সমান। প্রশ্ন মতে পাই আর স্কয়ার সমান এ স্কয়ার। তুমি ইচ্ছে করলে উভয় পাশে বর্গমূল করে দিতে পারো, ঠিক আছে, বা সম্পর্ক ঘুরেও নিতে পারো। এ স্কয়ার সমান, কারণ আবুলের বয়স সমান বাবুলের বয়স হলে বাবুলের বয়স সমান আবুলের বয়স, এরকম লেখা যায়। এ স্কয়ার সমান পাই আর স্কয়ার। তাহলে তুমি যদি বর্গমূল করো, এ স্কয়ারের বর্গমূল করলে এ, পাইকে তো বর্গমূল করলে রুট ওভার পাই লিখতে হবে। ওর মাথার উপর যেহেতু স্কয়ার আছে, ওকে বর্গমূল করলে শুধু আর। কি কাজ করছি? বর্গমূল। এখন আমাদের চাইছে কি? চাইছে এদের পরিসীমার অনুপাত বের করো। পরিসীমা জিনিসটা কি? পরিসীমা নেই যে টোটাল বাউন্ডারি, এদিকে তুমি বেড়া দিবা তাহলে বেড়ার দৈর্ঘ্য, এদিকে চারদিকে বেড়া দিবা বেড়ার দৈর্ঘ্য। পরিসীমা মানে টোটাল বাউন্ডারির দৈর্ঘ্য, টোটাল বাউন্ডারির দৈর্ঘ্য। তাহলে যে তত্ত্বগুলো দিয়ে দিচ্ছে, বৃত্তের ব্যাসার্ধ তো আমরা ধরে নিচ্ছি, আর বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ধরে নিচ্ছি। তাহলে দেখো তো, এখন আমরা যদি বৃত্তের পরিসীমা বের করি, বৃত্তের পরিসীমা মানেই পরিধির দৈর্ঘ্য, বুঝছো? পরিসীমা মানেই কি? পরিধির যে দৈর্ঘ্য। বৃত্তের পরিধির দৈর্ঘ্যটাকে পরিসীমা বলা হয়। সেটা কত? 2 পাই আর, এত মিটার। এটা কিন্তু একটা দৈর্ঘ্য, ক্ষেত্রফল না, সেই জন্য মিটার। এবং বর্গের পরিসীমা, ঠিক আছে, বর্গক্ষেত্র একই কথা, সংক্ষেপে আদর করে অনেকে বর্গ ডাকে। বর্গক্ষেত্রের পরিসীমা কত? বর্গক্ষেত্রের পরিসীমা মানে ওর চারটা বাহুর দৈর্ঘ্যের যোগফল। এইটা এ, এইটা এ, এইটা এ, এইটা এ, তাহলে হবে কিন্তু 4a মিটার। তাহলে এদের পরিসীমার অনুপাত, ঠিক আছে। সুতরাং পরিসীমার অনুপাত কোনটাকে আগে লিখবা? যার কথা আগে উল্লেখ আছে। বৃত্তের কথা আগে উল্লেখ আছে, বর্গের কথা পরে উল্লেখ আছে। তাহলে তোমার পরিসীমার অনুপাত কি হবে? 2 পাই আর ইস টু 4a। এখন এখানে কিন্তু সরল করা যায়, কিন্তু এটা করাটা তোমাদের জন্য প্রাথমিক লেভেলে একটু কঠিন লাগবে। সেই জন্য অনুপাতকে আমি ভগ্নাংশ আকারে আগে প্রকাশ করে দেখাই দিচ্ছি ক্যালকুলেশনটা। 2 পাই আর, এখানে আমরা দিচ্ছি, এটা কিন্তু দশমিক না, 2 পাই আর, নিচে কি 4a। এখন এর মানটা আগে যে প্রদত্ত শর্ত থেকে আমরা পাইছি সেটা এখানে বসাই ফেলি। তাহলে আমাদের এখানে উপরে কি? উপরে কিন্তু 2 পাই আর, উপরে তো যা আছে তাই, 2 পাই আর। নিচে কি দেখো, 4 ইন্টু এর মান, এর মান কত? রুট পাই ইন্টু আর। তারপর দেখো অনেকগুলা কাটাকাটি যায়। কি কাটাকাটি যায়? যে আর আর কাটাকাটি, তাই না? 2 4 কাটাকাটি। কাটিকে একদম দেখাবো, যদি দেখায় এই যে আর আর বাদ যায়, 2 4 এর সাথে কাটলে নিচে একটা 2 থাকে, নিচে একটা 2 থাকে। তারপর দেখো পায়ের সাথে রুট পাই। তোমরা কি এটা জানো? পাই মানে কি? পাই মানে রুট পাই গুণ রুট পাই। পাই মানে কি? রুট পাই গুণ রুট পাই। রুট পাই মানে পায়ের পাওয়ার হাফ, পায়ের পাওয়ার হাফ গুণ করলে পাওয়ার যোগ হয়ে শুধু পায়ের পাওয়ার 1, মানে শুধু পাই আসে। তার মানে তুমি এই যে 7কে √7 ইন্টু √7 লিখতে পারবা। তাহলে এখানে যদি আমি এই যে উপরের পাইকে রুট পাই ইন্টু রুট পাই মনে করি, একটা একটা রুট পাই কাটা যাবে, উপরে কি বাইচা থাকবে? উপরে একটা রুট পাই বাইচা থাকবে। তাহলে আমাদের ফাইনালি কি কি বাইচা থাকলো? ফাইনালি কিন্তু লবে বাইচা আছে রুট পাই, হরে বাইচা আছে 2। এখন যে ভগ্নাংশ আসছে এটাকে তুমি অনুপাত আকারে লিখে দাও, রুট পাই ইজ টু 2। এইটাই কিন্তু আমাদের আনসার। তাহলে আমাদের বৃত্তের ব্যাসার্ধ ধরে নিছি, ক্ষেত্রফল পেয়ে গেছি সূত্র দিয়া। বর্গক্ষেত্রে এক বাহুর দৈর্ঘ্য ধরে নিয়েছি, ক্ষেত্রফল পেয়ে গেছি। পরে ওরা সমান, কোশ্চেনেরই কথা, সেটার থেকে একটা সম্পর্ক পেয়ে গেছি, এ সমান রুট পাই আর।
তারপর বৃত্তের পরিসীমা, পরিসীমা মানে টোটাল বাউন্ডারি, পরিসীমা মানে টোটাল বাউন্ডারি, বর্গক্ষেত্রের পরিসীমা টোটাল বাউন্ডারি মানে 4 বাহুর দৈর্ঘ্যের যোগফল। পরে তাদের অনুপাত অনুপাত বের করতে বলছে, সেটা বের করতে যায় আগের পাওয়া সম্পর্কটা আমরা ইউজ করছি, সরল মরল তরল কইরা আমরা √π/2 পাইছি। এরপর দেখো আমরা 3 নম্বর অঙ্কটা দেখব, এটার কোশ্চেনটা কি বলছে, দুইটি সংখ্যার অনুপাত 3:4 এবং এদের লসাগু 180, সংখ্যা দুইটা নির্ণয় করো। সংখ্যা দুইটা সরাসরি দিয়ে দেয় নাই, ওদের অনুপাত দিয়ে দিচ্ছে আর তাদের লসাগু দিয়ে দিচ্ছে। আমাদের বলছে সংখ্যা দুইটা নির্ণয় করো, দুইটা সংখ্যার অনুপাত দিয়ে দিচ্ছে। অনুপাতটিকে কিভাবে ধরে নিতে হয়, অনুপাত 3:4 আমরা তাহলে মনে করব 3 সাথে একটা অজ্ঞাত অক্ষর গুণ দিয়া প্রথম সংখ্যাটা, 4 এর সাথে আরেকটা অজ্ঞাত একই অজ্ঞাত অক্ষর গুণ দিয়ে আমাদের দ্বিতীয় সংখ্যাটা। তাইলে তুমি যদি এদের অনুপাত নেও, তাইলে তুমি অনুপাত নিলে পরে অনুপাতকে তো ভগ্নাংশে প্রকাশ করা যায়, 3x/4x, তাতে x কাটা 3/4, তার মানে অনুপাত কি থাকতেছে 3:4। বুঝছো, সাথে একটা অজ্ঞাত অক্ষর গুণ দেওয়া কেন জরুরি? তুমি যদি অজ্ঞাত অক্ষর গুণ না দেওয়া মনে করো যে মনে করি প্রথম সংখ্যাটা 3, দ্বিতীয় সংখ্যাটা 4, তাহলে তুমি কিন্তু একদম ফিক্সড করে ফেললা। এক্ষেত্রে অনুপাত ঠিক আছে, কিন্তু সংখ্যা কিন্তু 3 আর 4 নাও হইতে পারে, 30 আর 40ও হইতে পারে। ওরা বলবে যে স্যার আমাদের অনুপাত তো 3:4, আমাদের কেন নিবেন না? 300, 400 আইসা আমার সাথে অভিযোগ করতে পারে যে স্যার আমরা কি দোষ করলাম, আমাদের অনুপাত তো 3:4। সেই জন্য অনুপাত থেকে সরাসরি যে মনে করি প্রথম সংখ্যাটা থ্রি, দ্বিতীয় সংখ্যাটা 4, এইভাবে নেওয়া যাবে না, কারণ 3:4 এরকম অনুপাত অনেকগুলো সংখ্যার ক্ষেত্রেই হইতে পারে। সেই জন্য একদম ফিক্সড করে প্রথম সংখ্যাটা 3, দ্বিতীয় সংখ্যাটা 4 ধরা যাবে না। প্রথম সংখ্যাটার সাথে একটা অজ্ঞাত অক্ষর গুণ দিবা, সেম অজ্ঞাত অক্ষরটা দ্বিতীয় সংখ্যাটার সাথেও গুণ দিবা, নাহলে কিন্তু ভুল হবে। ঠিক আছে, জিনিসটা জানা থাকলো যে কেন অনুপাতের সাথে একটা অজ্ঞাত অক্ষর গুণ দিয়া ধরে নিতে হয়। তাহলে লিখো, ধরি বা মনে করি একই কথা, ধরি প্রথম সংখ্যাটা কত 3x এবং দ্বিতীয় সংখ্যাটি আমরা 4x ধরবো। ঠিক আছে, সাথে x গুণ দেওয়ার রহস্য বুঝতে পারছো নিশ্চয়ই। এভাবে ধরলে অনুপাত ঠিক থাকে, সংখ্যাটা x এর মানের উপর নির্ভর করে আমরা পেয়ে যাবে। এখন x এর মান পাওয়ার জন্য অবশ্যই তোমাকে একটা ক্লু দেওয়া থাকবে। এখানে ক্লুটা কি, এদের লসাগু 180। সুতরাং এদের লসাগু তো আমরা ছোটবেলার থেকে বের করা শিখছি, তাই না? লসাগু, এই দুইটা লসাগু আমরা বের করে ফেলি, পরে ওদেরটা সমান লিখে ফেলবো। এই যে 3x 4x কমন কি, x কমন আর আনকমন এখানে 3 আর 4, 3 4 গুণ করে দিতে হবে 12, আর x কমন গেছে একবার লিখলেই হবে। লসাগু নির্ণয় করা নিশ্চয়ই নিচে ক্লাসে শিখছো, এই কনসেপ্ট আর এখানে ডিসকাস করে টাইম পাস করা যাবে না। তাহলে 3x 4x এর লসাগু কত 12x। প্রশ্ন মতে আমাদের কি 12x ওদের লসাগু, সেটা সমান হচ্ছে 180। পরে তুমি যদি x পাইতে চাও 12 কে ওইবার নিচে নিতে হবে, 180 ভাগ 12। তাহলে 180 কে যদি ক্যালকুলেটর দ্বারা ভাগ করো 12 দ্বারা, তোমার আসবে কিন্তু 15। কত আসবে 15। ওকে, তাহলে আমরা x এর মান পাইছি 15। ঠিক আছে, এখন আমাদের কি হবে, সংখ্যা দুইটা নির্ণয় করো। তাহলে হয়েই গেল, প্রথম সংখ্যাটি কত আমাদের ছিল হচ্ছে 3x, তার মানে কি 3 গুণ 15, 3 15 কত 45। এবং দ্বিতীয় সংখ্যাটি কি হবে 4x, তাহলে 4 ইন্টু x এর মান 15, 4 15 কত 60। তাহলে তোমার আনসার কি হবে, আনসার হবে 45,60। আশা করি বুঝতে পারছো, অনুপাতিকা জিনিসগুলো ধরে নিতে হলে সাথে একটা অজ্ঞাত অক্ষর গুণ, পরেরটার সাথে সেম অজ্ঞাত অক্ষর গুণ, পরে প্রশ্নের শর্ত ব্যবহার করলে তোমার টার্গেট ফিল আপ হয়ে যাবে। এগুলো তোমাদের বোঝানোর জন্য লিখছি। এরপরে দেখো 4 নাম্বারটা বলছে, একটি তোমাদের ক্লাসে দেখা গেল যে তোমাদের অনেকগুলো সেকশন বা ক্লাস, এর মধ্যে একটা ক্লাসে কি দেখা গেল, অনুপস্থিত ও উপস্থিত শিক্ষার্থী সংখ্যার অনুপাত 1:4।
অনুপস্থিত কম, তার মানে মনোযোগী ছাত্রছাত্রী। ওকে, অনুপস্থিত ও উপস্থিত শিক্ষার্থীর অনুপাত 1:4। অনুপস্থিত শিক্ষার্থী সংখ্যাকে মোট শিক্ষার্থী সংখ্যার শতকরায় প্রকাশ করো। অঙ্কগুলোর জন্য হয়তো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, বাট তোমাদের বেসিক ডেভেলপের জন্য অনেক গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে আমাদের অনুপস্থিত ও উপস্থিত শিক্ষার্থী সংখ্যা তাহলে আগের মতোই হবে। ধরি অনুপস্থিত এটা দন্তস্ব শিক্ষার্থীর সংখ্যা অনুপাত দেওয়া আছে। আমরা সংখ্যাটা কিভাবে ধরে নিব? সাথে একটা অজ্ঞাত অক্ষর গুণ দিয়ে দিব। 1 সাথে x গুণ দিলে 1x, 1x কে কিন্তু আমরা শুধু x ই লিখি, 1x কে কি লিখি? শুধু x লিখি। এবং উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা, উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কি? 4x। তাহলে আমাদের কি মোট শিক্ষার্থীও লাগবে, যে মোট শিক্ষার্থী লাগবে। মোট মানে কি? উপস্থিত যোগ অনুপস্থিত। তাহলে আমাদের মোট শিক্ষার্থী সংখ্যা কত? মোট শিক্ষার্থীর সংখ্যা হবে, যোগ করলেই তো পাবো, তাই না? উপস্থিত আর অনুপস্থিত মিলিয়েই তো মোট সমান হচ্ছে আমাদের 5x। 5x জনও লিখতে পারো, আর অজ্ঞাত অক্ষরের ক্ষেত্রে পাশে একক না লিখলে সমস্যা নাই, যেগুলো জন লিখে দিতে পারো, এতজন মোট এতজন। এখন কি চাইছে? অনুপস্থিত শিক্ষার্থীকে মোট শিক্ষার্থীর সংখ্যার শতকরায় প্রকাশ করো। বুঝতে পারছো? তাইলে এখানে আমরা কি করব? শতকরা অনুপস্থিত শিক্ষার্থী। তাহলে দেখো, শতকরা অনুপস্থিত শিক্ষার্থী বের করব। শতকরা অনুপস্থিত শিক্ষার্থী কত? শতকরা মানে কি? কার সাপেক্ষে? মোট শিক্ষার্থীর সংখ্যা। তাহলে এখানে হবে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা, অনুপস্থিত শিক্ষার্থী সংখ্যা। নিচে কি? নিচে হবে কিন্তু মোট শিক্ষার্থী সংখ্যা, মোট শিক্ষার্থী সংখ্যা এইটা। ঠিক আছে, তো এটাকে কি করতে বলছে? শতকরায় প্রকাশ করতে বলছে। ঠিক আছে, শতকরা অনুপস্থিত শিক্ষার্থী আমরা কিন্তু জানি, এই যে শতকরার ক্ষেত্রে 100%, 100% মানেই কিন্তু 1। তুমি 1-এর পরিবর্তে 100% লিখতে পারো। কেন? 100 তো 100ই, পার্সেন্টেজ চিহ্নের পরিবর্তে 1/100 লেখা যায়। তাহলে এই যে 100 কাটা, তাতে আমাদের 1 থাকে। ঠিক আছে, তাহলে 100% সমান 1, এটা সবসময় মনে রাখবা। তাহলে 1 দিয়ে গুণ করলে যেমন সংখ্যা চেঞ্জ হয় না, আমরা 100% দ্বারা গুণ করলেও কি হবে না? চেঞ্জ হবে না। তাহলে আমাদের অনুপস্থিত শিক্ষার্থী সংখ্যা কত? অনুপস্থিত শিক্ষার্থী সংখ্যা x। মোট শিক্ষার্থী সংখ্যা কত? 5x। সাথে আছে কি? 100%। তাহলে এখানে তো অবভিয়াসলি বুঝতে পারতেছো, x বাদ 5 দ্বারা যদি 100-কে কাটো 20 বার, শেষমেশ কি বাইচা থাকতেছে? শেষমেশ আমাদের থাকতেছে হচ্ছে 20%। এইটাই কিন্তু আনসার। তাহলে আমাদের যে অনুপাত দিয়ে দিচ্ছে, অনুপস্থিত ও উপস্থিত শিক্ষার্থীর সংখ্যার অনুপাত, অনুপস্থিত হবে প্রথমটার সাথে একটা অজ্ঞাত অক্ষর x গুণ, আর উপস্থিত হচ্ছে দ্বিতীয়টার সাথে একটা অজ্ঞাত অক্ষর x গুণ। পরে মোট শিক্ষার্থীর সংখ্যা বের করে ফেলছি। আমাদের বলছে শতকরা অনুপস্থিত শিক্ষার্থীটা বের করতে মোট শিক্ষার্থীর সাপেক্ষে। তাহলে আমরা শতকরা অনুপস্থিত শিক্ষার্থী কীভাবে বের করলাম? এই যে অনুপস্থিত শিক্ষার্থীকে মোট শিক্ষার্থীর সংখ্যা দ্বারা ভাগ, আর পার্সেন্টেজে নিতে বলছে, সেই জন্য 100%। 100% মানে কি? 1। এটা তোমাদের অঙ্কের অংশ না, বোঝানোর জন্য লিখলাম। তাহলে আশা করি সবাই 4 নম্বরটা বুঝতে পারছো। এরপরে দেখো 5 নম্বরটা বলছে, একটি দ্রব্য ক্রয় করে এত% ক্ষতিতে বিক্রয় করা হলো, বিক্রয় মূল্য ক্রয় মূল্যের অনুপাত নির্ণয় করো। অনেক সহজ কিন্তু। 28% ক্ষতিতে বিক্রয় করা হলো। ঠিক আছে, তাহলে এটার সলিউশন বা সমাধান কি হবে? 28% ক্ষতি মানে কি? 100 টাকায় ক্ষতি 28 টাকা। তাহলে দেখো, ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, ক্রয় মূল্য 100 টাকা হলে 28% ক্ষতিতে বিক্রয় মূল্য কত? এটা আমরা বুঝি, তাই না?
ক্ষতিতে বিক্রয় মূল্য কি হবে? ক্ষতিতে বিক্রয় মূল্য হবে কমে যাবে দাম, তাই না? 100 বিয়োগ 28 টাকা। তাহলে যদি বিয়োগটা তুমি করো, 100 থেকে 28 বিয়োগ করলে তোমার হয় কিন্তু 72 টাকা। কত টাকা? 72 টাকা। তাহলে তোমার কি বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত? বিক্রয় মূল্য আগে, বিক্রয় মূল্য ইজ টু ক্রয় মূল্য। অনেক সহজ অঙ্ক, যে অনুপাত বের করতে বলছে, এদিকে সহজ অঙ্ক পৃথিবীতে আছে। বিক্রয় মূল্যটা আগে, এই যে বিক্রয় মূল্য আগে, বিক্রয় মূল্য কত? 72। ক্রয় মূল্য কত? 100 টাকা ধরে নিছি আমি, তাই না? অনুপাতকে ভগ্নাংশে প্রকাশ করা যায়। এখন আমরা লব ও হরকে 4 দ্বারা ভাগ করতে পারি, তাই না? 4 দ্বারা যদি ভাগ করো, এখানে 4 যাবে 25 বার, আর এখানে 4 যাবে তোমার 18 নামতে জানা থাকতে হবে। 18 দুগুণে 36, দুগুণে 72, এখানে 18 বার। তার মানে আমাদের ফাইনালি কি থাকতেছে? আমাদের থাকতেছে কিন্তু 18/25। তার মানে আমরা লিখে ফেলতে পারি 18:25। এটা তো আমি তোমাদের বিস্তারিত দেখালাম। এখন ক্যালকুলেশন আরও কিন্তু শর্ট করা যায়। এই যে অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশি ওদেরকে একই সংখ্যা দ্বারা ভাগ করা যায় শূন্য বাদে। শূন্য দ্বারা তো ভাগ করাই যাবে না, গুণও করা যাবে না। শূন্য বাদে একই সংখ্যা দ্বারা গুণ ভাগ করা যায়। তুমি যদি 72কে 4 দ্বারা ভাগ করো এবং 100কেও 4 দ্বারা ভাগ করো, তাহলে নতুন অনুপাত একই কথা হবে। এই অনুপাত যে কথা, আমি কিন্তু সেই কাজটাই করছি, একদম তোমরা যেন বুঝতে পারো সেই জন্য দেখাই দিচ্ছি। তাহলে আশা করি সবাই এটাও বুঝতে পারছো। এরপর দেখো আমরা 6 নম্বর প্রশ্নটা সলভ করব। এটার মধ্যে আমাদেরকে কি বলছে? পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 70 বছর। 7 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:2। 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? তার মানে 3টা সময়কার তত্ত্ব, তাই না? বর্তমান বয়সগুলার সমষ্টি, বর্তমান বয়সের সমষ্টি, 7 বছর পূর্বের অনুপাত, 7 বছর পূর্বের অনুপাত, আর কি 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে সেটা বের করতে। তাহলে আমাদের যেহেতু 7 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল, সেটার থেকে আমরা ধরে নিলাম। তারপর 7 বছর আগে যদি তোমার বয়স ছিল মনে করো 9, তাহলে এখন বয়স কত? 9-এর সাথে 7 যোগ করতে হবে ওইভাবে, ঠিক আছে? তো এটা সলিউশনটা তো মনে হচ্ছে অনেক মজারই হবে। ধরি তাদের বয়সের অনুপাত, তাদের বলতে প্রথমটা হবে কিন্তু পিতা। এই যে পিতার কথা প্রথমে উল্লেখ আছে। স্বাভাবিকভাবে পিতার বয়স তো পুত্রের বয়স থেকে বড়ই হবে, তাই না? এরকে আর বলা লাগে? ওকে, তাইলে ধরি 7 বছর পূর্বে পিতার বয়স ছিল, ওই যে অনুপাতটার থেকে আমরা ধরে নিচ্ছি, অনুপাতের প্রথমে আছে 5, তাইলে ধরে নিচ্ছি 5x বছর, এবং 7 বছর পূর্বে পুত্রের বয়স ছিল। পুত্রের বয়স কত ছিল? ওই যে অনুপাতের পরেরটার সাথে ওই অজ্ঞাত অক্ষরটা গুণ দিতে হবে, তাতে আমরা পাচ্ছি 2x বছর। তাহলে দেখো বর্তমানে পিতার বয়স কত? বর্তমানে পিতার বয়স নিশ্চয়ই 7 বছর বাড়বে। 7 বছর আগে যা ছিল সেটার সাথে 7 যোগ করতে হবে, তাই না? অনেক সহজ, 5x + 7 বছর। আর বর্তমানে পুত্রের বয়স কত? বর্তমানে পুত্রের বয়স কি হবে? আমাদের পুত্রের বয়স কত ছিল? 7 বছর আগে ছিল 2x + 7 বছর। এখন এই যে বর্তমান বয়সের সমষ্টি দিয়ে দিচ্ছে, সমষ্টি মানে যোগফল, এই দুইটার যোগফল দেওয়া আছে। তাইলে প্রশ্ন মতে 5x + 7 যোগ 2x + 7 সমান কত? 70। প্রশ্নের কথা। এখন আমরা তো ক্যালকুলেশনে ভালো, 5x আর 2x মিলা 7x হয়, 7 7 মিলা 14 হয়, 14 কে ওই পার পাঠায় দাও, 70 - 14।
তাহলে তোমার 7x সমান কত? 70 থেকে 14 যদি বিয়োগ করো তাহলে হবে 56। তার মানে x সমান 56/7। 7 8 56, 8 বার যাচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো তো বর্তমানে পিতার বয়স কত হবে? পিতার বয়স, বর্তমানে পিতার বয়সটা কত? এই যে এই জায়গায় মান বসাইতে হবে। 5 ইন্টু এক্স এর মান পাইছি 8 যোগ 7, 5 8 কত? 40, 40 যোগ 7, 47 বছর। এবং বর্তমানে পুত্রের বয়স সেটা কত? এখানে মান বসাইতে হবে। 2 ইন্টু 8 যোগ 7, 8 দুগুণে 16 আর 7, 16 আর 7 যোগ করলে 23 বছর। তাহলে আমরা বর্তমান বয়সগুলো পেয়ে গেলাম, বুঝছো? কিন্তু লাগবে কি 5 বছর পর তাদের বয়সের অনুপাত। তাইলে 5 বছর পর পিতার বয়স কত হবে? সুতরাং 5 বছর পর পিতার বয়স হবে কত? আর 5 বছর বাইরে যাবে, তাই না? একটা ছিল 47 আর একটা ছিল 23। 47 যোগ 5, 47 এর সাথে 5 যোগ করলে হচ্ছে 52 বছর। আর এবং 5 বছর পর পুত্রের বয়স হবে, সেটা কত ছিল? আমাদের 23 ছিল, তাই না? 23 যোগ 5, 23 ছিল, 23 যোগ 5 তাতে কত? 28 বছর। একই জাতীয়, সুতরাং অনুপাত বের করা যাবে। সুতরাং 5 বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত সেটা কত হবে? 52:28। এখন কোনো কিছু দ্বারা ভাগ যায় কিনা? 4 দ্বারা ভাগ যায়। ভাগ কিন্তু সরাসরি করে ফেললে হবে, তোমাদের ভগ্নাংশ আকারে নিয়ে সরল করতে হবে না। একটু একটু ম্যাচিউরড হচ্ছে, আমরা নিয়মগুলো শিখে ফেলতেছি। দেখানো জরুরি না, বাট আমি দেখাই দিচ্ছি। একই জিনিস দ্বারা গুণ ভাগ করা যাবে শূন্য ব্যতীত, এতটুকু। এছাড়া কিন্তু রুট ওভার, স্কোয়ার টোয়ার এগুলো কিন্তু করা যাবে না অনুপাতে। ঠিক আছে, তাহলে আমাদের হচ্ছে 13 দুগুণে 26 দুগুণে 52, এখানে আসে 13 আর এখানে 4 7 28 7। এইটাই কিন্তু আমাদের আনসার। তাহলে আশা করি যে ম্যাথগুলো করাইছি সবগুলো বুঝে নিয়ে নিজে অবশ্যই খাতায় লিখে প্র্যাকটিস করবা। আর স্কুল ম্যাথমেটিক্স ফেসবুক গ্রুপে সম্পূর্ণটা, একদম সম্পূর্ণ A to Z লিখা পোস্ট করবা। তাহলে তোমাদের নিয়মগুলো প্রমাণও শেখা হয়ে গেল, প্লাস অঙ্কগুলো একটু হয়তো প্রথম দিকের অঙ্কগুলো লেস ইম্পর্টেন্ট, বাট নিয়মগুলা বা সূত্রগুলো বোঝার জন্য তোমাদের লেস ইম্পর্টেন্ট অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে। তাহলে পরবর্তী লেকচারে আবার দেখা হবে ইনশাআল্লাহ।